আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পড়তে আসছি, স্যারের রুমে আছি, বাসায় যেতে লেট হবে। এনি প্রবলেম? না পরে হ্যালো, হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? Yes, জি sir. স্যার। Yes. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা অলরেডি জয়েন করছো, তোমরা তোমাদের রোলটা চ্যাট বক্সে সেন্ড করো। পার্টিসিপেন্ট মাত্র 68। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছিল প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো আজকে আম, আমি যে পার্ট শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক প্রিন্সিপাল। তো মূলত ইলেকট্রনিক্স বেসড এটা। তো ইলেকট্রনিক্স পার্টটাই আমি আগে শুরু করতে চাচ্ছি। এছাড়া আমার বাকি যে সমস্ত টপিক ছিল সেগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল মেশিন ছিল, আর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ছিল। তো আমি ইলেকট্রনিক্স পোর্শনটাই শুরু করব, ঠিক আছে? আর তোমাদের আব্দুল মালিক স্যার তো উনি তো ডিসি পার্ট এবং এসি পার্ট এই দুইটা অংশ করাবেন। তো ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অনেক ভাস্ট একটা জিনিস, তো এর মধ্যে অনেক কিছুই আছে। তো ইলেকট্রনিক্স এর বেসিক যে বিল্ডিং ব্লক ইলেকট্রনিক্স এর যে বেসিক বিল্ডিং ব্লক সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটাকে আমরা বলি। তো ইলেকট্রনিক্স এর যে ইভলিউশন, তো ইলেকট্রনিক্স এর ইভলিউশনে প্রথম যে ইলেকট্রনিক ডিভাইসটা সায়েন্টিস্টরা যেটা তৈরি করে, তো সেটার নাম ছিল ভ্যাকিউম টিউব, ঠিক আছে? যে সর্বপ্রথম যে ইলেকট্রনিক ডিভাইসটা বিজ্ঞানীরা তৈরি করে সেটা ছিল ভ্যাকিউম টিউব। তবে বর্তমানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এটার ইভলিউশনের ফলে এটার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। স্যার এটার কাজ কি ছিল স্যার? এটা মূলত এটার কাজ তো অনেক অনেক কাজে ছিল। তো মূলত একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে এটাকে সুইচ হিসেবে ইউজ করা যেত, ঠিক আছে? মানে নরমালি আমরা যেটা করি যে আমরা যে সমস্ত সুইচ গুলো ইউজ করি এগুলো হচ্ছে মেকানিক্যাল সুইচ। মানে আমরা যদি একটা অন একটা অন স্টেট একটা অফ স্টেট থাকে, তো আমরা যদি একদিকে একটা ডিরেকশন যদি আমরা প্রেস করি তাহলে অফ হয়, আবার নিচের দিকে আমরা যদি প্রেস করি তাহলে অন হয়, ঠিক আছে? তো এই সুইচ গুলোকে বলা হয় মেকানিক্যাল সুইচ। তো ভ্যাকিউম টিউব হচ্ছে সর্বপ্রথম সায়েন্টিস্টদের দ্বারা তৈরিকৃত একটা ইলেকট্রনিক সুইচ, ঠিক আছে? তো এটা যেটা বললাম যে এটার ইভলিউশন প্রসেসটা চলতেছে। সুতরাং সর্বপ্রথম যেটা ছিল সেটা ভ্যাকিউম টিউব, যেটা মানে যেটা ইন জেনারেল আমরা বলি এটাকে একটা মেকানিক্যাল সুইচের অল্টারনেটিভ হিসেবে, একটা ইলেকট্রনিক সুইচ হিসেবে ইউজ করতাম আমরা। এছাড়াও আরো অনেক কাজ ছিল। তো মূলত যে সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো এগুলো প্রথম দিকে এগুলোর কাজটা ছিল যেগুলোকে সুইচ হিসেবে কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে, ইলেকট্রনিক সুইচ হিসেবে। তো এর পরবর্তীতে তোমরা দেখবা যে ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন নাই এরকম কোনো ডিভাইসে নাই। ইভেন তোমরা যে মোবাইল ফোনটা যেটা ইউজ করতেছো সেটাও কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস, বা এর মধ্যে ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে? একইভাবে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, সেখানে ইলেকট্রনিক্স। তোমরা ঘড়ি ইউজ করো, সেখানে ইলেকট্রনিক্স।
তারপরে টিভি ইউজ করো, টিভি ডিসপ্লেটা ইলেকট্রনিক্স, এর যে মেকানিজম সেটা ইলেকট্রনিক্স, ঠিক আছে? মোট কথা বলতে গেলে ইলেকট্রনিক্স আমাদের ডেইলি লাইফে প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স এর ব্যবহার আছে। তো এই ইলেকট্রনিক্স এর বর্তমান সময়ের যে ইলেকট্রনিক্স, তো এইটার বেসিসটা ছিল সেমিকন্ডাক্টর ডিভাইস, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ডিভাইস। তো এই সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা এখানে ইভলিউশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রথমে ছিল সেমিকন্ডাক্টর ডায়োড, প্রথমে ডায়োডের আবিষ্কারটা হয়, মানে একদম ফার্স্টের দিকে ছিল ভ্যাকিউম টিউব, দেন ভ্যাকিউম টিউবের পরে আসছে ডায়োড, দেন ডায়োডকে আবার ইউজ করে পরবর্তীতে তৈরি করা হয়েছে ট্রানজিস্টর, ঠিক আছে? তো ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের ব্যবহারটা আরো ব্যাপক। ট্রানজিস্টরকে আমরা নরমালি সুইচ হিসেবে ইউজ করতে পারি, আবার আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি। আমরা যে সমস্ত স্পিকার দেখি, তো এর মধ্যে আসলে ট্রানজিস্টর থাকে, ঠিক আছে? তো ট্রানজিস্টর এটা পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা এটাকে ইউজ করি। তো কখন কি হিসেবে ইউজ করে এগুলোর কিছু অনেক কিছু আছে এর মধ্যে, তো তোমাদের হয়তো এত কিছু পড়ানো হবে না, তোমাদেরকে জাস্ট যে সেমিকন্ডাক্টর ডায়োড যেটা, এই ডায়োড সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে, কারণ এই ইলেকট্রনিক্স পার্টটা অনেক ভাস্ট। তোমাদের জাস্ট এই ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক প্রিন্সিপল এই টপিকটা শুধু আছে, তো এটার মধ্যে আমরা শুধুমাত্র যেটা করাই যে সেমিকন্ডাক্টর ডায়োড, এই ডায়োড জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটার অ্যাপ্লিকেশনটা কি, জাস্ট আমরা এই কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। স্যার, ইলেকট্রিক ডিভাইস আর ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একটা ইলেকট্রিক্যাল ডিভাইস আর ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে বেসিক যে পার্থক্য যদি বলি, যে একটা হচ্ছে হাই পাওয়ার হ্যান্ডেল করে, একটা হচ্ছে লো পাওয়ার হ্যান্ডেল করে, ঠিক আছে? যেমন আহ, উম, যদি এটা সামার যদি হতো, তাহলে তোমরা দেখতে যে তোমাদের ক্লাসরুমে মাথার উপরে দেখা যাচ্ছে ফ্যান বা এসি এগুলো চলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখবা যে এই ফ্যান বা এসি এগুলোর রেটিং কিন্তু অনেক বেশি, মানে এগুলা অনেক বেশি পাওয়ার কনজিউম করে, ঠিক আছে? কিন্তু তোমার মোবাইল ফোন যদি তুমি দেখো, বা মোবাইল ফোনে যে তোমরা চার্জ করো, ব্যাটারিটাকে চার্জ করো, সেই চার্জের অ্যাডাপ্টার যদি দেখো, তো এটার ভোল্টেজ কত হয়? অ্যারাউন্ড 5 ভোল্টের মতো কারেন্ট কিন্তু দেখবা যে মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার রেঞ্জের, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো, এগুলোর একটা অপারেটিং ভোল্টেজ আছে, যেগুলো হচ্ছে আহ, দেখা যাচ্ছে যে 12 ভোল্টের মতো, ঠিক আছে? ম্যাক্সিমাম 15 ভোল্টের মধ্যে অপারেট করে, বা অনেক ক্ষেত্রে কিছু স্পেশাল ডিভাইস আছে যেগুলো 20+ ভোল্টেজে অপারেট করে, এগুলো ভোল্ট, ঠিক আছে? কিন্তু তোমরা যদি দেখো যে তোমাদের ফ্যান যেটা, আমরা আহ, বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যেগুলো ইউজ করি, যেমন একটা ল্যাম্প, বাল্ব যেটাকে আমরা বলি, তো এটার অপারেটিং ভোল্টেজ কিন্তু দেখবা 220 ভোল্ট বা 230 ভোল্ট। সেখানে একটা এলইডির কথা যদি চিন্তা করি, একটা এলইডি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, একটা এলইডি, মূলত একটা এলইডি। এলইডি দেখবা যে আহ, একটা ছোট্ট একটা ব্যাটারির সাথে কানেক্ট করলে কিন্তু এলইডি তে আমরা আলো পাই, কয়েক ভোল্টের ব্যাটারি, ঠিক আছে? তো এক্ষেত্রে সিম্পলি যদি বলি আমরা যে ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো, এগুলোর পাওয়ার রেটিংটা অনেক বেশি থাকে, এগুলো হচ্ছে হাই পাওয়ার ডিভাইস, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস গুলো এগুলো হচ্ছে লো পাওয়ার ডিভাইস। আরেকটা জিনিস, যে বর্তমানে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত অ্যাপ্লায়েন্স ইউজ করা হয়, এগুলো কিন্তু বেশিরভাগই এসি তে চলে, মানে অল্টারনেটিং কারেন্ট। আমাদের তো কারেন্ট দুই রকমের, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। তো ইলেকট্রনিক ডিভাইস গুলো বা ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যেগুলো সমস্ত আছে, এগুলো হলো মূলত ডিসি ভোল্টেজে অপারেট করে, ডিসি তে বা ডিসি কারেন্ট, ঠিক আছে? কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো আছে, যেমন ফ্যান থেকে শুরু করে ফ্যান, তারপরে হচ্ছে এসি, মোটর, রেফ্রিজারেটর, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু যে পাওয়ার সাপ্লাই দিতে হয় সেটা কিন্তু এসি দিতে হয়, বাট ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমাদের ডিসি পাওয়ারটা ইফেক্টিভ পাওয়ার। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমাদের ইলেকট্রনিক্স এর যে বেস, সেই ইলেকট্রনিক্স এর বেসিসটাই হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, ঠিক আছে? তোমরা হয়তো এটার নাম জেনে থাকবে যে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে আমাদের মূলত কন্ডাক্টিভিটির উপর বেস করে, মানে কোন একটা ম্যাটেরিয়াল এটা ইলেকট্রিসিটি ওই ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ফ্লো হতে পারে কিনা, তো এটার উপর বেস করে আমরা ম্যাটেরিয়ালকে মূলত 3টা ভাগে ভাগ করি। আচ্ছা, একটু
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের অ্যাভেলেবল, এই ম্যাটেরিয়ালস গুলোকে মূলত কন্ডাক্টিভিটির উপর বেস করে, মানে কোন একটা ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে কিনা, এটার উপর বেস করে ম্যাটেরিয়াল গুলোকে মূলত তিনটা ক্যাটাগরি করা হয়, ঠিক আছে? 3 ক্যাটাগরি। তো এর মধ্যে একটা ক্যাটাগরিকে বলা হয় কন্ডাক্টর, সেকেন্ড ক্যাটাগরিকে আমরা বলি সেমি কন্ডাক্টর, এন্ড থার্ড ক্যাটাগরি এটাকে আমরা বলি ইনসুলেটর। তাহলে কন্ডাক্টিভিটি বা কোন একটা ম্যাটেরিয়ালস এটার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারবে কিনা, এটাকে আমরা বলি কন্ডাক্টিভিটি। তো এটার উপর বেস করে ম্যাটেরিয়ালকে তিনটা ভাগে আমরা ক্লাসিফাই করি। তো এর মধ্যে একটা হচ্ছে কন্ডাক্টর, আরেকটা হচ্ছে সেমি কন্ডাক্টর, আর থার্ড নাম্বার হচ্ছে ইনসুলেটর। তো কন্ডাক্টর আমরা সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে বলি যে সমস্ত ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি খুব সহজেই ফ্লো হতে পারে, ঠিক আছে? যে সমস্ত ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন ফ্লো হতে পারে, তো ইলেকট্রনের ফ্লোকেই আমরা বলি ইলেকট্রিসিটি। মানে যে সমস্ত ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে, সেই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি কন্ডাক্টর। কন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লোতে বা ইলেকট্রনের ফ্লোতে কোনো বাধা প্রাপ্ত হয় না, ঠিক আছে? তো এই কন্ডাক্টরের যে রিভার্স প্রপার্টি, এই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলি ইনসুলেটর। কন্ডাক্টরের ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন ফ্লো হতে পারে, কিন্তু ইনসুলেটরের ভেতর দিয়ে ইলেকট্রন ফ্লো হতেই পারে না, ঠিক আছে? তো যে সমস্ত ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন ফ্লো হতে পারে বা ইলেকট্রিসিটি ফ্লো হয়, তো সেই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি কন্ডাক্টর। আর যে সমস্ত ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি ফ্লো হতেই পারে না, এই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি ইনসুলেটর। তো ইন টার্মস অফ কন্ডাক্টিভিটিতে যদি বলি যে যদি কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন ফ্লো হতে পারে, তাহলে আমরা বলি যে ওই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটিটা হচ্ছে হায়ার কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়ালস এর ভেতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে বা কারেন্ট ফ্লো হতে পারে। কিন্তু যদি কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি সহজে ফ্লো হতে না পারে বা একদমই ফ্লো হচ্ছে না, তো আমরা বলি যে ওই ম্যাটেরিয়ালকে আমরা বলবো ইনসুলেটর, এবং ইনসুলেটর ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটিটা হচ্ছে 0, ঠিক আছে? যদি কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে খুব সহজে ইলেকট্রন ফ্লো হতে পারে, তাহলে আমরা বলি যে এর কন্ডাক্টিভিটি হাই বা অনেক বেশি। যদি কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রন ফ্লো হতে পারে না, মানে ইলেকট্রন ফ্লোতে যথেষ্ট বাধা পায়, তাহলে আমরা বলি ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে ইনসুলেটর এবং এর কন্ডাক্টিভিটিটা হচ্ছে অনেক লো। যদি একদমই ইলেকট্রন ফ্লো হতে না পারে বা একদমই যদি কারেন্ট ফ্লো হতে না পারে, তো সেক্ষেত্রে আমরা ওই ম্যাটেরিয়ালকে বলি ইনসুলেটর এবং এর কন্ডাক্টিভিটিটা হচ্ছে 0। আর যদি কোনো ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লোতে কোনো বাধা প্রাপ্ত না হয়, তাহলে ওই ম্যাটেরিয়ালকে আমরা বলি কন্ডাক্টর এবং এর কন্ডাক্টিভিটি বলি আমরা ইনফিনিট, ঠিক আছে? স্যার সুপার কন্ডাক্টর। আচ্ছা, এখন সুপার কন্ডাক্টর টার্ম তো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে কোনো কন্ডাক্টরেরই কন্ডাক্টিভিটি ইনফিনিটি না, প্র্যাকটিক্যালি কোনো কন্ডাক্টরেরই কন্ডাক্টিভিটি ইনফিনিটি না, সুতরাং Yes. আমরা কোনো কন্ডাক্টরকে বলতে পারবো না যে এর কন্ডাক্টিভিটি ইনফিনিট, ঠিক আছে? কিন্তু যদি আমরা কন্ডাক্টরকে একটা সার্টেন এনভায়রনমেন্টে নিয়ে যেতে পারি, তাহলে দেখা যায় এর কন্ডাক্টিভিটিটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই কন্ডাক্টরকে আমরা তখন বলি সুপার কন্ডাক্টর, ঠিক আছে? মানে সুপার কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি হচ্ছে একদম মানে থিওরিটিক্যালি ইনফাইনাইট, এবং সুপার কন্ডাক্টরের কোনো রেজিস্ট্যান্স থাকে না, যেখানে ইলেকট্রিসিটি ফ্লোতে বাধা সেখানে রেজিস্ট্যান্স টার্মটা আসে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমরা যদি বলি গুড কন্ডাক্টরও যদি বলি, তো এই গুড কন্ডাক্টরেরও কিছু দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স থাকে, কিন্তু সুপার কন্ডাক্টরের কোনো রেজিস্ট্যান্স থাকে না। এবং রেজিস্ট্যান্স আর কন্ডাক্টিভিটির রিলেশনটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? যদি রেজিস্ট্যান্স যদি 0 হয়, তাহলে তার কন্ডাক্টিভিটি হয় ইনফিনিটি, আর যদি রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়, তাহলে কন্ডাক্টিভিটি হয় 0। তো ইন টার্মস অফ কন্ডাক্টিভিটি যদি আমরা বলি যে গুড কন্ডাক্টরের
কন্ডাক্টিভিটি হচ্ছে হায়ার, আর একটা ইনসুলেটরের কন্ডাক্টিভিটি হচ্ছে, আইডিয়াল ইনসুলেটর যদি হয় তাহলে তার কন্ডাক্টিভিটি 0, মানে এর ভেতর দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো হতে পারবে না। ইন টার্মস অফ রেজিস্ট্যান্সে যদি আমরা বলি যে একটা কন্ডাক্টরের আইডিয়াল কন্ডাক্টর যদি হয়, যেটাকে আমরা সুপার কন্ডাক্টর বলি, যে আইডিয়াল কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে 0, কন্ডাক্টিভিটি ইনফিনিটি। আর আইডিয়াল ইনসুলেটর যদি হয় তাহলে আইডিয়াল ইনসুলেটরের কন্ডাক্টিভিটি হবে 0, আর রেজিস্টিভিটি হবে বা রেজিস্ট্যান্স হবে ইনফাইনাইট। ঠিক আছে? আর মাঝখানে যে একটা ম্যাটেরিয়ালস এর গ্রুপ আছে সেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি, এই কন্ডাক্টিভিটি হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝখানে, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলোর কন্ডাক্টিভিটি কন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে কম কিন্তু ইনসুলেটর ম্যাটেরিয়াল থেকে বেশি। ঠিক আছে? তো এই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো মূলত তোমাদের যে পিরিয়ডিক টেবিল যেটা ছিল, সেই পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে যে সমস্ত ম্যাটেরিয়ালের ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা, যে সমস্ত ম্যাটেরিয়ালের ভ্যালেন্স ব্যান্ডের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, তো সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর। যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। এছাড়াও আরো যে সমস্ত পর্যায় সারণীতে আরো যে সমস্ত ম্যাটেরিয়াল আছে এবং যে সমস্ত ম্যাটেরিয়ালের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টা, তো এই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। কারণ এই সমস্ত ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি দেখা যায় যে কন্ডাক্টরের থেকে কম কিন্তু ইনসুলেটরের থেকে বেশি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিছু কথা বলি এরকম যে যদি কোনো অ্যাটমের ভ্যালেন্স ব্যান্ড হয়তো তোমাদের হয়তো মনে আছে যে ভ্যালেন্স ব্যান্ড কি। মূলত যখন আমরা কোনো পিরিয়ডিক টেবিলের কোনো অ্যাটমের যখন ইলেকট্রনিক স্ট্রাকচার যখন আমরা দেখাই, তো সেক্ষেত্রে আমাদের যেই লাস্ট যে অরবিট, সেই লাস্ট অরবিটের যে ইলেকট্রন সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এবং লাস্ট যে শেল, যেটা লাস্ট যে অরবিট, তো সেই অরবিটটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে? মানে এই যে তোমরা হয়তো করছো যে সোডিয়ামের কত পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেটা করি যে ব্যান্ড বলে নাকি ভ্যালেন্স শেল বলে? ভ্যালেন্স শেল একই কথা, আমরা পরবর্তীতে এই টার্মটাকে ভ্যালেন্স ব্যান্ড বলবো। ঠিক আছে? মানে এই ক্ষেত্রে আরেকটা থিওরেম আছে, সেটাকে আমরা বলি যে এনার্জি ব্যান্ড গ্যাপ থিওরেম। তো এনার্জি ব্যান্ড গ্যাপ থিওরেমের ক্ষেত্রে একদম লাস্ট অরবিটের যে ইলেকট্রন, সেটাকে বলা হয় যে ভ্যালেন্স ইলেকট্রন, লাস্ট অরবিট থেকে তখন আমরা বলি যে ভ্যালেন্স ব্যান্ড। এরকম কিছু টার্ম আছে। যাই হোক, তো কি জানি শুরু করলাম। তো যাই হোক, যেটা আমরা বলতেছিলাম যে সাপোজ তোমরা অনেকে জানো যে সোডিয়াম, যেটা সোডিয়াম, তো এটার ইলেকট্রনিক স্ট্রাকচার যখন তোমরা ড্র করো, তো তখন এটা ইলেকট্রনিক স্ট্রাকচার কেমন হয়? 281। তো এই যে 281 ফার্স্ট যে অরবিট, সেটাতে 2টা, সেকেন্ড অরবিটে 8টা, এবং থার্ড অরবিট যেটা, সেটাকে 1টা, এবং থার্ড অরবিটটাই হচ্ছে একদম আউটার মোস্ট অরবিট বা লাস্ট অরবিট। তো এই লাস্ট অরবিট, এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এবং এই লাস্ট অরবিটে যে ইলেকট্রনের সংখ্যা, সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। তো যদি কোনো অ্যাটমের লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন থাকে, 4 ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই অ্যাটমটাকে বলি যে একটা টেট্রাভ্যালেন্ট অ্যাটম। যদি কোনো অ্যাটমের লাস্ট অরবিটে বা ভ্যালেন্স ব্যান্ডে 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে আমরা ওই অ্যাটমটাকে বলবো টেট্রাভ্যালেন্ট। যদি 5টা থাকে পেন্টাভ্যালেন্ট, যদি 3টা থাকে ট্রাইভ্যালেন্ট। ঠিক আছে? এরকম হেক্সা, হেপ্টা বিভিন্ন রকম আছে। তো সেক্ষেত্রে আউটার অরবিটে ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী আমরা কিছু স্পেশাল কিছু নামকরণ করি, যেমন টেট্রাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, হেক্সাভ্যালেন্ট, হেপ্টাভ্যালেন্ট, অক্টাভ্যালেন্ট। যাই হোক, তো এই ক্ষেত্রে তোমাদের আরো কিছু জিনিস মনে করাই দিই। সেটা হচ্ছে যে তোমরা দেখেছিলা যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে যে সমস্ত মৌলগুলোকে আমরা মেটাল বলি, মানে যে সমস্ত অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1টা বা 2টা,
বা 3টা। তো এই সমস্ত অ্যাটম গুলো কি করে যে আমাদের যে বন্ড আছে, যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যে বন্ডিং যা হয়, এই বন্ডিংটা কয়েক রকমের ছিল। একটা হচ্ছে আয়নিক বন্ড, আরেকটা ছিল কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? তো আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন ছিল যে কোন কোন মৌলগুলো আয়নিক বন্ডিং এর মাধ্যমে বন্ডিং তৈরি করতে পারে আর কোন এলিমেন্ট গুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তো এরা মূলত দেখা যায় আয়নিক বন্ড তৈরি করে। তো কার সাথে তৈরি করে? যে সমস্ত অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন 6টা বা 7টা থাকে, তো এদের সাথে মূলত আয়নিক বন্ড হয়, ঠিক আছে? আর কোভ্যালেন্ট বন্ড যেটা, এটা মূলত ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তো মূলত বন্ডিংটা কেন হয় এটা তো জানো নাকি তোমরা? জি Yes, স্যার। sir. আচ্ছা, যাই হোক, মূলত বন্ডিং গুলো হয় মূলত স্টেবল একটা মূলত স্থিতিশীলতা অর্জনের জন্য, তাই না? স্টেবিলিটির জন্য। তো সবাই কি চায়, প্রত্যেকটা মৌলই চায় যে তার নিকটতম যে কি বলবো, এটা ইনার্ট গ্যাস যেটা আছে, তো সেইটার স্ট্রাকচারটা নিতে। তো মূলত এটা অর্থটা হচ্ছে এরকম যে যেন ভ্যালেন্স ব্যান্ডে যেন 8টা ইলেকট্রন থাকে। তো 8টা ইলেকট্রন থাকে, এই 8টা ইলেকট্রন থাকলে মোটামুটি এরা একটা স্টেডি অবস্থায় পৌঁছাতে পারে। তো যাই হোক, এটাই কারণ। তো যাই হোক, যেটা বললাম যে তাহলে আমাদের কিছু অ্যাটম আছে যারা হচ্ছে আয়নিক বন্ড তৈরি করে, এবং কিছু অ্যাটম আছে যারা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করে। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলো, তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো মূলত কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে বন্ডিংটা তৈরি করে। এটাকে আমরা বলি যে শেয়ারিং অফ ইলেকট্রন, এবং এই শেয়ারিং অফ ইলেকট্রনের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ডিং হয়, এবং এই কোভ্যালেন্ট বন্ডিং গুলো কার ক্ষেত্রে ঘটে? সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়া অন্যান্য ম্যাটেরিয়ালও দেখা যাচ্ছে, যেমন হাইড্রোজেন তো সেমিকন্ডাক্টর না, কিন্তু হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন অ্যাটম H2 তৈরি করে, এবং এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তো এটাও একটা কোভ্যালেন্ট বন্ডিং। আবার অক্সিজেন, এটাও কোভ্যালেন্ট বন্ডিং। তো যাই হোক, এগুলো তোমরা জানো, আমি অত ভেতরে যাচ্ছি না। তো এখানে আমরা দেখি যে এই যে লেফট সাইডে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে সিলিকনের ইলেকট্রনিক স্ট্রাকচার, এন্ড রাইট সাইডে যেটা দেখানো হচ্ছে, যেটা জার্মেনিয়ামের ইলেকট্রনিক স্ট্রাকচার। তো মূলত তোমরা জানো জাস্ট ইলেকট্রনিক স্ট্রাকচার কিভাবে আসে, যেটা কিভাবে ইলেকট্রনগুলোকে প্লেস করা হয়। তো এখানে দেখানো হচ্ছে যে সিলিকন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, জার্মেনিয়াম একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো গ্যালিয়াম আর্সেনাইড, তো এইটাও হচ্ছে, এটা হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে একটা হাইব্রিড ম্যাটেরিয়াল। গ্যালিয়াম এক ধরনের ম্যাটেরিয়াল, বা গ্যালিয়াম একটা পিরিয়ডিক টেবিলের গ্যালিয়াম একটা এলিমেন্ট। হ্যাঁ, বলো। স্যার ফুল স্ক্রিন করলে ভালো হয় স্যার। আচ্ছা, ফুল স্ক্রিন করলে ভালো হয় সেটা আমিও বুঝতেছি, কিন্তু ফুল স্ক্রিন করলে আমি আসলে এই যে স্লাইডটা চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে করে দেখি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বাম দিকে হচ্ছে সিলিকনের ইলেকট্রনিক স্ট্রাকচার দেখানো হয়েছে, ডান দিকে জার্মেনিয়ামের, আর নিচের যে বাম দিকটাই সেখানে দেখানো হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। তো গ্যালিয়াম সিলিকনের যেরকম প্রপার্টি, কন্ডাক্টিভিটি প্রপার্টি যেরকম, জার্মেনিয়ামের সেই রকম। এবং পরবর্তীতে সায়েন্টিস্টরা দেখছে যে যে গ্যালিয়াম এবং আর্সেনিক এই দুইটা মিলে তারা একটা নতুন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি করছে, মূলত এটা কম্পাউন্ড ম্যাটেরিয়াল। তো এই গ্যালিয়াম আর্সেনাইডটাও দেখা যায় সিলিকন এবং জার্মেনিয়ামের মতো প্রপার্টি এক্সিবিট করে। মানে গ্যালিয়াম এবং আর্সেনিকের যে একটা কম্বাইন্ড ক্রিস্টাল, এটাকে আমরা বলতেছি যে গ্যালিয়াম আর্সেনাইড। তো গ্যালিয়াম আর্সেনাইডের যে ইলেকট্রিক প্রপার্টি, সেইটা অনেকটা সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে ম্যাচ করে, এবং পরবর্তীতে সিলিকন জার্মেনিয়ামের সাথে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে গ্যালিয়াম আর্সেনাইডটাকেও ইউজ করা হয়, ঠিক আছে?
তো এখন কিছু কথা, সেটা হচ্ছে যে আমি অলরেডি যা বললাম সেটা অবশ্য অলরেডি এখানে বলেই ফেলছি যে যে আউটার মোস্ট শেল যেটা, তো সেটাকে আমরা বলি যে ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স ব্যান্ড, এগুলো আমরা বলে থাকি। এবং আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন সেগুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এবং প্রত্যেকটা শেলেই দেখা যাচ্ছে কিছু ইলেকট্রন থাকে যেগুলোকে আমরা অরবিটিং ইলেকট্রন বলি, কিন্তু একদম আউটার মোস্ট শেল যেটা সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। তো এরপরে আমরা দেখি যে সিলিকন সিলিকন আমরা বললাম সিলিকন একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো সিলিকন একটা একটা সিঙ্গেল এলিমেন্ট। তো সিলিকনের আরো অ্যাটম আছে, এরকম সিলিকন অনেকগুলো সিলিকন অ্যাটম। যেহেতু সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা, সুতরাং একটা সিলিকন আরেকটা সিলিকনের সাথে যদি বন্ডিং তৈরি করতে চাই তাহলে একটা বন্ডিংই সম্ভব, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমরা দেখাই যে তোমরা জানো যে একটা এলিমেন্টের বা একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন যদি 4টা হয়, তো এই 4টা ভ্যালেন্স ইলেকট্রন কি করবে, যে এদের টার্গেটটা হচ্ছে যে ইনার্ট গ্যাসের যে ইলেকট্রনিক স্ট্রাকচার সেটা অবটেইন করা। তো ইলেকট্রনিক স্ট্রাকচার ইনার্ট গ্যাসের কিরকম, যে এর আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকবে। তো এই ক্ষেত্রে সিলিকন, তো এই সিলিকন মাঝখানের যে সিলিকনটা, এই মাঝখানের সিলিকনটাকে আমরা বলি প্যারেন্ট অ্যাটম। মাঝখানের সিলিকন এটাকে আমরা বলি প্যারেন্ট অ্যাটম। এই সিলিকনের যে 4টা ভ্যালেন্স ইলেকট্রন, এই 4টা ভ্যালেন্স ইলেকট্রন কি করবে, আরো কিছু সিলিকন অ্যাটমের যাদের প্রত্যেকেরই আউটার মোস্ট সেলে 4টা করে ইলেকট্রন আছে, তো এই একটা ইলেকট্রন এই সিলিকনের যে ভ্যালেন্স ব্যান্ডের যে এই যে ভ্যালেন্স ইলেকট্রন এইটার সাথে পেয়ার তৈরি করে। তো ইলেকট্রনিক পেয়ার তৈরি করে, এর ফলে কি হয় যে এই প্যারেন্ট অ্যাটমের যে আউটার মোস্ট সেলে, আউটার মোস্ট শেল যেটা, সেটা এই ইলেকট্রনটা এইটার সাথে ভ্যালেন্স কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করছে, এই ইলেকট্রনটা এই বাম দিকের যে সিলিকন যেটা আছে সেটার সাথে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করছে, এই নিচেরটা এই নিচের যে সিলিকন অ্যাটম আছে সেটার সাথে কোভ্যালেন্ট বন্ডিং, এবং এই রাইট সাইডেরটা এইটার সাথে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করছে। সুতরাং আমরা এইভাবে দেখতেছি যে এই ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এখন সিলিকনের যে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডে মোট ইলেকট্রনের সংখ্যা এখানে 2 4 6 8, এখানে 8টা ইলেকট্রন চলে আসছে। তো এইটাই হচ্ছে মূলত যে কোভ্যালেন্ট বন্ডিং আয়নিক বন্ডিং এর যে মেইন পারপাস, সেটা হচ্ছে যে একটা স্টেবল ইলেকট্রনিক স্ট্রাকচার যাতে অ্যাটমগুলো নিতে পারে। ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে সিলিকন তাহলে একটা স্টেবল স্টেটে চলে গেল। ঠিক আছে, তাহলে যে সিলিকন বাকি সিলিকন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করতেছে, এই সিলিকনটাকে আমরা বলি প্যারেন্ট অ্যাটম। এবং যে সমস্ত সিলিকন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডিংটা তৈরি হচ্ছে, এই সমস্ত যেমন যেমন এই চারপাশের যে সমস্ত সিলিকন অ্যাটম আছে, এই সিলিকন অ্যাটমগুলোকে আমরা বলি অ্যাডজয়নিং অ্যাটম। একটা হচ্ছে প্যারেন্ট অ্যাটম মাঝখানেরটা, আর চারপাশের গুলোকে আমরা বলতেছি অ্যাডজয়নিং অ্যাটম। তো এইভাবে একটা অ্যাটম গুলো তো তার চারপাশের সিলিকনের সাপেক্ষে প্যারেন্ট অ্যাটম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি এখানে জাস্ট একটা বুঝাইছি। সাপোজ মনে করো আমাদের মাঝখানেরটাই ছিল, মাঝখানেরটা আমাদের অরিজিনাল প্যারেন্ট অ্যাটম, তো এটার সাথে বাকিগুলো কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করতেছে, তখন এই কারণে আমরা একটা জেনারেল ফর্মে আমরা বাইরের গুলোকে বলতেছি অ্যাডজয়নিং অ্যাটম। যদি আমরা এটা ধরি তাহলে এই তো আবার এর চারপাশের সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করে আবার স্টেবল স্টেটে যাওয়ার চেষ্টা করবে, সুতরাং এটা তখন হবে প্যারেন্ট অ্যাটম, আর বাকিগুলো হবে অ্যাডজয়নিং অ্যাটম। তো এই ক্ষেত্রে আমরা কিছু কথা বলি যে তোমরা অনেকেই জানো যে প্রকৃতিতে যে সমস্ত অ্যাটম আমরা পাই, তো প্রকৃতিতে কিন্তু কোনো অ্যাটমকেই একদম দেখা যাচ্ছে যে পিওর অ্যাটম হিসেবে পাওয়া যায় না। ঠিক আছে, এটা সব সময় দেখা যাচ্ছে যে কম্পাউন্ড, মানে মানে একটা কি বলি এটাকে, মানে এই যে মৌল আর যৌগ যে জিনিসটা পড়ছো তোমরা, যে প্রকৃতিতে কোনো কিছুকেই মৌল আকারে পাওয়া যায় না, একদম পিওর কি বলি এটাকে এলিমেন্ট,
পিওর অ্যাটম হিসেবে আমরা সেটাকে পাই না। এগুলো কি হয় সাধারণত দেখা যায় যে এগুলোকে আমরা পাই হচ্ছে যৌগ আকারে, এগুলোকে আমরা পাই যৌগ আকারে। যেমন যদি বলি আমরা হাইড্রোজেন, অক্সিজেন, তো এগুলো দেখো বায়ুতে আছে, কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু সরাসরি আমরা এটাকে সিনথেসিস করতে পারি না। যেমন আমরা যদি অক্সিজেন তৈরি করতে চাই, হাইড্রোজেন তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি এটা প্রকৃতি থেকে পাই না, এটা কি করতে হয়, সিনথেসাইজ করতে হয়। মানে এগুলোর কিছু স্টেপস আছে, যেমন পানি থেকে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করতে পারি, তো সেগুলোর কিন্তু কিছু প্রসিডিউর আছে। তো এই কারণে বলা হয় যে প্রকৃতিতে আমরা যা কিছু পাই সবকিছুই যৌগ আকারে পাই, কম্পাউন্ড আকারে পাই, কোনো কিছুই মৌল আকারে পাওয়া যায় না। ঠিক আছে? তো এটা কি করতে হয় যে তাহলে আমরা প্রকৃতি থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যৌগ আকারে পেলাম। তো এই যৌগের মধ্যে অরিজিনাল যে আমরা এলিমেন্টটা চাচ্ছি সেটা আছে, এবং তার সাথে দেখা যাচ্ছে অন্য কিছু মৌল এর সাথে যুক্ত আছে। কারণ একাধিক মৌল যখন যুক্ত হয় তখনই তো একটা কম্পাউন্ড তৈরি হয়। যেমন আমরা যদি পানির কথা বলি, যে পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। যদি আমরা বলি যে আমাদের দরকার হাইড্রোজেন, তাহলে অক্সিজেনটা হবে ইমপিউরিটি, মানে খাদ যেটা বা ভেজাল বলা হয়। কারণ পানির মধ্যে, এটা তো পানি একটা হচ্ছে কম্পাউন্ড, একটা যৌগ, এর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। যদি আমরা সেখান থেকে আমরা চাই যে আমরা হাইড্রোজেনটাকে সিনথেসাইজ করব, তো হাইড্রোজেন সিনথেসিস করতে চাইলে আমাদের একটা প্রসিডিউরের মধ্য দিয়ে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসতে হয়। তো এই যে সিনথেসাইজ করার আগে হাইড্রোজেন অক্সিজেন যে এক জায়গায় ছিল, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনটা হচ্ছে আমরা যেটাকে চাই, আমাদের যেটাকে আমরা ডিমান্ড করি যে আমরা হাইড্রোজেন দরকার, তো এর সাথে অক্সিজেনটাও যুক্ত আছে। এই অক্সিজেনকে তখন আমরা বলি যে একটা ইমপিউরিটি। একইভাবে এই যে লোহা, আমরা যে লোহার কথা বলি, তো এই লোহার মধ্যে কিন্তু ফেরিক অক্সাইড যেটাকে বলা হয়, ফেরিক অক্সাইড Fe2O3 যেটা, তো এর মধ্যে আয়রনও আছে, আবার হচ্ছে অক্সিজেনও আছে। যদি আমরা আয়রনটাকে সিনথেসাইজ করতে চাই, তাহলে আয়রনটাকে বের করে নিয়ে আসতে হবে, অক্সিজেনটাকে ফেলে দিতে হবে, তাহলে আমরা সেখান থেকে লোহাটা পাবো, বা Fe-টা পাবো। লোহা তো না, Fe-টা, ফেরাসটা পাবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে যেটার মাধ্যমে আমরা Fe2O3 থেকে Fe-টাকে বের করে নিয়ে আসি। তো Fe2O3 এটা যখন কম্পাউন্ড অবস্থায় ছিল, তখন আমরা Fe-টা হচ্ছে আমাদের ডিমান্ডেবল যে পার্টিকেল সেটা, আর অক্সিজেন যেটা ছিল সেটা আমাদের হচ্ছে ইমপিউরিটি, বা সেটা হচ্ছে খাদ বা ভেজাল, ওটা আমাদের দরকার নাই। তো এইভাবে ম্যাটেরিয়ালকে যদি আমরা কনসিডার করি যে কোনো একটা ম্যাটেরিয়াল আমরা সেইটাই চাই, তো এটার সাথে অন্য কিছু যুক্ত আছে কিনা, যদি অন্য কিছু অ্যাড থাকে তাহলে আমরা সেটাকে বলি যে ইমপিউরিটি, এবং ওই ম্যাটেরিয়ালটাকে তখন আমরা বলি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল দুই রকম, মানে একটা শুদ্ধ আর শুদ্ধ নয়, এরকম একটা কথা। ঠিক আছে? যদি একদম ম্যাটেরিয়ালটা শুদ্ধ হয়, যেমন আমরা অক্সিজেন চাই, তো শুধুমাত্র আমাদের কাছে অক্সিজেনই আছে, তাহলে এই অক্সিজেনটা হচ্ছে ইন্ট্রিনসিক। কিন্তু যদি অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিলে যদি পানি অবস্থায় যদি পাই, আমরা একটা কম্পাউন্ড অবস্থায় যদি আমরা পাই, তাহলে আমরা এটাকে বলতেছি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। এটা একদম সিম্পল সেন্সে। যদি পিউরিটির কথা চিন্তা করি, তাহলে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালে কোনো ইমপিউরিটি থাকবে না। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে পুরোটাই পিওর, আর এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে সেখানে কিছু ইমপিউরিটি থাকবে, কিছু খাদ থাকবে, কিছু ভেজাল থাকবে। তো মূলত পরিবেশ থেকে বা নেচার থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা পাই, তো সেগুলো সবসময় এক্সট্রিনসিক, বা এগুলো কখনোই পিওর না। দেখা যাচ্ছে যে প্রকৃতিতে মৌলগুলো সবসময় আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ অবস্থায় থাকে, কম্পাউন্ড অবস্থায় থাকে। সুতরাং প্রকৃতি থেকে আমরা যা পাই এগুলো হচ্ছে সবসময় এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। তো এই এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল মানে এর মধ্যে ইমপিউরিটি আছে। যখন আমরা এই কোনো এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালের ইমপিউরিটিটাকে আলাদা করে ফেলবো, বা নাম্বার অফ ইমপিউরিটি এটাকে যখন আমরা খুব লোতে রাখবো, তখন আমরা ওই ম্যাটেরিয়ালটাকে নতুন নামে রাখবো, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। নরমালি আমরা প্রকৃতি থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, কারণ এর মধ্যে কিছু ইমপিউরিটি থেকেই যায়। এরপর আমরা সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ইমপিউরিটি গুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি, বা যতটা সম্ভব কমানোর চেষ্টা করি।
তো এই ইম্পিউরিটি গুলোকে আলাদা করার পরে বা এদের সংখ্যাটা কমানোর পরে আমরা যে নতুন ম্যাটেরিয়াল পেলাম, তো এই নতুন ম্যাটেরিয়ালটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এখন আমরা আসি যে আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে এই দুটো টার্ম কিভাবে ইউজ হয়। মূলত সিলিকন এর উৎস হচ্ছে সিলিকা, মানে হচ্ছে বালি, স্যান্ড। ঠিক আছে, মূলত বালি থেকে বা সিলিকা থেকে সিলিকন তৈরি করা হয় বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে। তো এই ক্ষেত্রে বালি যদি আমরা বলি যে বালির মধ্যে দেখা যাচ্ছে যে সিলিকন যেমন আছে এর সাথে আরো কিছু ম্যাটেরিয়াল থাকে, তাহলে বালিকে আমরা বলবো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, বা এটা পরিশুদ্ধ ম্যাটেরিয়াল নয়। বালি হচ্ছে পরিশুদ্ধ ম্যাটেরিয়াল নয়, এখানে একে বলা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, এর মধ্যে কিছু ইম্পিউরিটি আছে। কিন্তু যখন আমরা বালিকে সিনথেসিসের মাধ্যমে আমরা যখন একদম পিওর সিলিকন যে ক্রিস্টাল সেটা যখন আমরা তৈরি করি, তখন সেই সিলিকন ক্রিস্টালকে আমরা বলি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল, সিম্পল কথায় বলতে গেলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিছু প্রবলেম থেকেই যায়। যদিও আমরা বলতেছি যে এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালকে দেখা যাচ্ছে মানে বা এক্সট্রিনসিক বা বিশুদ্ধ নয় এরকম কোন ম্যাটেরিয়ালকে যখন আমরা ইম্পিউরিটি গুলো রিমুভ করে সেখান থেকে যখন সিলিকন যখন আমরা তৈরি করলাম, তো দেখা যাচ্ছে যে একদম ইম্পিউরিটি লেভেলটা একদম জিরোতে আনা সম্ভব হয় না। ইম্পিউরিটি লেভেলটা একদম জিরোতে আনা সম্ভব হয় না, কিছু পরিমাণ ইম্পিউরিটি তার মধ্যে থেকেই যায়। সুতরাং প্র্যাকটিক্যালি আমরা কোনো ম্যাটেরিয়ালকেই দেখা যাচ্ছে যে একদম 100% ইন্ট্রিনসিক অবস্থায় পাই না, এর মধ্যে কিছু ইম্পিউরিটি থেকে যায়। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে আমরা বালি থেকে যে সিলিকন যেটা আমরা সিনথেসাইজ করলাম, তো সেটা একদম 100% পিওর। যদি 100% পিওর হয় তাহলে আমরা সেটাকে বলবো যে আইডিয়াল ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় যে আমরা সিনথেসাইজের মাধ্যমে যে ম্যাটেরিয়াল আমরা রিকভার করি, তো সেটাকে দেখা যাচ্ছে কিছু ইম্পিউরিটি থেকে যায়। সুতরাং একদম 100% ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল আমাদের থাকে না। এটা জাস্ট সিম্পল একটা জিনিস। তো এরপরে আমরা আসি যে আমরা ধরে নিলাম যে আমরা যে ম্যাটেরিয়ালটা সিনথেসাইজ করলাম সেটা হচ্ছে একদম ইন্ট্রিনসিক। তো এরপরে আমরা দেখি যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হচ্ছে, তোমরা হয়তো জানো এটা, যে কোন একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, কোন একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যেটা সেটা তুলনামূলক অনেক কম থাকে। একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স এটা অনেক কম থাকে। এই কম থাকার কারণে খুব সহজেই ইলেকট্রিসিটি তার মধ্যে ফ্লো হয়ে যেতে পারে। কিন্তু যখনই একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয় এবং এই অবস্থায় যদি চারপাশের মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি কোনো কারণে চেঞ্জ হয়, কোনো কারণে চেঞ্জ মানে বলতেছি এরকম কথা যে যদি চারপাশের টেম্পারেচার যদি বেড়ে যায়, মানে যেখানে কন্ডাক্টরটা রাখা আছে এর সারাউন্ডিং এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো জেনে থাকবে যে কন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি, সে কন্ডাক্টিভিটিটা কমে যায় অথবা রেজিস্ট্যান্স যেটা সেটা বেড়ে যায়। এটা হচ্ছে একটা কন্ডাক্টরের প্রপার্টি, যে কন্ডাক্টরের টেম্পারেচারের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। তো টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা এরকম যে যদি টেম্পারেচার ইনক্রিজ করে সেক্ষেত্রে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি যেটা সেটা কমে যায় বা রেজিস্ট্যান্স বেড়ে যায়। Yes, sir. ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের টেম্পারেচার ডিপেন্ডেন্সি। কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা। তো আরেকটা কথা বলে নেই যে যদি কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি এরকম হয় যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে তার কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে বা রেজিস্টিভিটি বেড়ে যাচ্ছে, তাহলে ওই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস। যদি কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি এরকম হয় যে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে বা কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে, তাহলে ওই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়াল। কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস গুলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট শো করে। তো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলা হচ্ছে এরকম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সারাউন্ডিং টেম্পারেচার যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে
ওই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটিটাও বেড়ে যায় বা রেজিস্টিভিটিটা কমে যায়। তো কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি যদি এরকম হয় যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে তার রেজিস্টিভিটি কমে যাচ্ছে বা কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তার মানে টেম্পারেচারের সাথে কন্ডাক্টরের যে প্রপার্টি চেঞ্জ সেটা একরকম, আর সেমিকন্ডাক্টরের প্রপার্টি চেঞ্জ যেটা সেটা আরেক রকম। তো যাই হোক, এটুকু জেনে রাখো তোমরা যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায় বা রেজিস্ট্যান্স কমতে থাকে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। স্যার এটা কেন হয় স্যার? কেন হয়? জি স্যার। এটা কেন হয় এটা বোঝাতে গেলে আচ্ছা, তোমরা তোমাদের কি ফিজিক্সের কোনো কোর্স কি ছিল? ফিজিক্সের কোনো কোর্স কি তোমাদের পড়ানো হয়েছে? সেকেন্ড সেমিস্টারেও আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মূলত এটা বুঝতে গেলে তোমাদের এই তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ নেক্সট স্লাইডটা। তো এখানে এটা মূলত বোঝাচ্ছে যে এনার্জি ব্যান্ড গ্যাপ থিওরেম যেটা, তো সেটা মিন করে এটা। তো মাঝখানের যে এনার্জি ডায়াগ্রাম যেটা দেখানো হচ্ছে, তো এইটা হচ্ছে সেমিকন্ডাক্টরের। ঠিক আছে, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, মাঝখানে একটা এনার্জি গ্যাপ থাকে, তারপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ, তারপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। দেখো তোমরা, তো ভ্যালেন্স ব্যান্ডে যদি কোনো ইলেকট্রন থাকে, তো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কিন্তু ইলেকট্রিসিটি ফ্লোতে অংশগ্রহণ করে না। এটা একটু খেয়াল করে শোনো যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কিন্তু ইলেকট্রিসিটি ফ্লোতে সাহায্য করে না, কারণ ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন না। তোমরা হয়তো এটা জেনে থাকবে যে ইলেকট্রিসিটি ফ্লো যে হয়, এই ফ্লো হওয়ার কারণটাই হচ্ছে ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট। যখনই ফ্রি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মুভ করতে থাকে, এই অবস্থায় ইলেকট্রিসিটি ফ্লো হয়। কিন্তু যদি ভ্যালেন্স ব্যান্ডেই সব ইলেকট্রনগুলো থাকে, যদি কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন না থাকে, মূলত কন্ডাকশন ব্যান্ডের ফ্রি ইলেকট্রনগুলো ইলেকট্রিসিটি ফ্লোতে সাহায্য করে। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো ইলেকট্রিসিটি ফ্লোতে কোনো সাহায্য করে না, কারণ ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আমরা একটু আগে যেটা বললাম যে ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক স্ট্রাকচার, যেটা সেই ইলেকট্রনিক স্ট্রাকচারের আউটার মোস্ট যেই শেল, যেটা সেই শেলের ইলেকট্রন, এগুলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তো এই আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো, এই আউটার মোস্ট শেলের ইলেকট্রন এবং সেন্টার যে নিউক্লিয়াস যেটা আছে সেটা প্রোটন। তো ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, এটার কারণে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কিন্তু বাউন্ডেড ইলেকট্রন। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো হচ্ছে বাউন্ডেড ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো ফ্রি না। নিউক্লিয়াস ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে তার দিকে অ্যাট্রাক্টেড করে রাখে, এর ফলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো হচ্ছে বাউন্ডেড ইলেকট্রন। কিন্তু বাউন্ডেড ইলেকট্রন কখনো ইলেকট্রিসিটি ফ্লোতে সাহায্য করতে পারে না। যদি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো বা ভ্যালেন্স ইলেকট্রনগুলো যদি কারেন্ট ফ্লোতে সাহায্য করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সেই ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কেন টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কন্ডাক্টিভিটি বাড়ে, এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে যখন টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডের যে সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন আছে, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করে, হিট এনার্জি অ্যাবজর্ব করে, এবং এই হিট এনার্জি অ্যাবজর্ব করার ফলে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো যে বাউন্ডেড ইলেকট্রন ছিল, সেই বাউন্ডেড ইলেকট্রন না থেকে তার হায়ার এনার্জি স্টেট অ্যাচিভ করার কারণে বা হিট এনার্জি থেকে যে এনার্জি সেইটা ভ্যালেন্স ইলেকট্রনগুলো অ্যাবজর্ব করার কারণে তারা এই নিউক্লিয়াসের সাথে যে অ্যাট্রাকটিভ ফোর্সের মাধ্যমে যে বাউন্ডেড ছিল,
এই অ্যাট্রাকটিভ ফোর্স যেটা এটা ব্রেক ডাউন হয়ে যায়। ঠিক আছে, এর কারণটা হচ্ছে এই ভ্যালেন্স ইলেকট্রন গুলো যে টেম্পারেচার রাইজিং এর ফলে যে হিট এনার্জিটা অ্যাবজর্ব করে, সেই সাফিসিয়েন্ট হিট এনার্জি অ্যাবজর্ব করে সে এই যে বাউন্ডেড অবস্থায় ছিল, তো সেটা থেকে বের হয়ে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় টেম্পারেচার রাইজ করার সাথে সাথে। তাহলে আইডিয়াল স্টেটে কন্ডাকশন ব্যান্ডে দেখা যাচ্ছে কোনো ইলেকট্রন ছিল না। যখনই আমরা টেম্পারেচার রাইজ করলাম, টেম্পারেচার রাইজ করা মানে হিট এনার্জি ভ্যালেন্স ইলেকট্রন গুলো অ্যাবজর্ব করবে। এই হিট এনার্জি অ্যাবজর্ব করার ফলে নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ছিল, সেই অ্যাট্রাকটিভ ফোর্স যেটা সেটা ব্রেকডাউন হবে এবং ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তো যখন এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন অ্যাভেলেবল থাকবে, এই অবস্থায় সহজেই কন্ডাকশন ব্যান্ডের ফ্রি ইলেকট্রন গুলো এখন ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। ঠিক আছে, তো এই কারণে বলা হয় যে টেম্পারেচার রাইজ করার সাথে সাথে ভ্যালেন্স ব্যান্ডের ভ্যালেন্স ইলেকট্রন গুলো সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করার কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে, এবং কন্ডাকশন ব্যান্ডে চলে আসা মানে এরা এখন ফ্রি ইলেকট্রন and they are free to carry electricity। ঠিক আছে, তো এই কারণে আমরা সিম্পল কথাই বলি যে যখন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সারাউন্ডিং টেম্পারেচার যখন ইনক্রিজ করে, তো সারাউন্ডিং টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে এই কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে অ্যাকুমুলেট করতে শুরু করে, এবং এটার ফলে দেখা যাচ্ছে যে কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। কারণ কন্ডাকশন ব্যান্ডে যত বেশি ইলেকট্রন থাকবে তত ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো হবে। ঠিক আছে, স্যার কোএফিসিয়েন্ট নেগেটিভ বলতে কি বোঝাচ্ছেন? কোনটা কোনটা? কোএফিসিয়েন্ট নেগেটিভ। হ্যাঁ, কোএফিসিয়েন্ট নেগেটিভ এটা একটা টার্ম ইউজ করা হচ্ছে। ঠিক আছে, মানে এক কনভেনশনাল টার্ম, একটা যদি পজিটিভ হয় আরেকটা তো নেগেটিভ হবে। তো কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা গেল যে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে টেম্পারেচারের সাথে সাথে কন্ডাক্টিভিটি কমে যায়। এই কমে যাওয়া থেকে আমরা যদি বলি পজিটিভ, তাহলে কন্ডাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে সেটাকে অবশ্যই নেগেটিভ বলবো। এইভাবে নামকরণগুলো আসছে। আশা করি বুঝতে পারছো। স্যার তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ যেটা আছে সেটা তো স্যার কম ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, তাহলে স্যার টেম্পারেচার আপ হলে কেন রেজিস্ট্যান্স বাড়ে? এক্ষেত্রে কিছু কথা, সেটা হচ্ছে যে প্রথমত কিন্তু সেমিকন্ডাক্টরে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনই ছিল না। সাপোজ কোনো ইলেকট্রন ছিল না, যখন আমরা টেম্পারেচার রাইজ করতেছি, তো এই অবস্থায় ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো জাম্প করে, মানে সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করার কারণে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো জাম্প করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে যায় এবং কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ঘটে যে কন্ডাক্টরের কিন্তু কন্ডাকশন ব্যান্ডে সাফিসিয়েন্ট ইলেকট্রন ফ্রি ইলেকট্রন কিন্তু অলরেডি থাকেই। ঠিক আছে, কারণ এক্ষেত্রে ব্যাখ্যাটা এরকম যে অলরেডি কন্ডাক্টরের ক্ষেত্রে যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটা ব্যান্ডের মধ্যে কিন্তু ওভারল্যাপিং থাকে। মানে ভ্যালেন্স ব্যান্ডের যে সমস্ত ইলেকট্রন, সেই সব ভ্যালেন্স ইলেকট্রন গুলোই কিন্তু কন্ডাকশন ব্যান্ডে থাকে। তো কন্ডাকশন ব্যান্ডে থাকা মানে হচ্ছে এগুলা ফ্রিলি মুভ করতে পারবে। ঠিক আছে, এরা ফ্রিলি মুভ করতে পারবে, এবং টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভ্যালেন্স ব্যান্ড থেকে শুধুমাত্র ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে টেম্পারেচার রাইজ করার সাথে সাথে। ঠিক আছে, কিন্তু অলরেডি ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের ওভারল্যাপের ফলে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের সব ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে আছে। এটা হচ্ছে কন্ডাক্টরের স্টেট, এনার্জি স্টেট। এখন যদি আমরা কন্ডাক্টরের সারাউন্ডিং টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তো এই ক্ষেত্রে কি ঘটবে যে নতুন কোন ইলেকট্রন ফ্রি ইলেকট্রন কিন্তু তৈরি হচ্ছে না। আমরা যেমন দেখলাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নতুন ফ্রি ইলেকট্রন কিন্তু আমরা তৈরি করতে পারছিলাম, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে যেয়ে কিন্তু নতুন ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারছি। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইলেকট্রন তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ভ্যালেন্স ব্যান্ডে যে সমস্ত ইলেকট্রন আছে সেই সব ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডেও আছে। এই অবস্থায় যদি আমরা টেম্পারেচার যদি রাইজ করি, তো এই অবস্থায় যেটা হয় যে এই কন্ডাকশন ব্যান্ডের যে সমস্ত ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যায়। এই এক্সট্রা হিট এনার্জি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন গুলো যখন অ্যাবজর্ব করে, তো এই অ্যাবজর্ব করার ফলে এদের যে কাইনেটিক এনার্জি
বা এদের যে ভেলোসিটি সেটা অনেক বেড়ে যায়, হাফ এম ভি স্কোয়ার এই অনুযায়ী বেড়ে যায়, ঠিক আছে? তো এই যখন এই কাইনেটিক এনার্জিটা অনেক বেড়ে যায়, এই অবস্থায় দেখা যাচ্ছে যে একটা ফ্রি ইলেকট্রন আরেকটা ফ্রি ইলেকট্রনের সাথে র্যান্ডমলি কলিশন করতে থাকে, ঠিক আছে? একটা ফ্রি ইলেকট্রন আরেকটা ফ্রি ইলেকট্রনের সাথে দেখা যাচ্ছে র্যান্ডমলি কলিশন করতে থাকে। এই র্যান্ডমলি কলিশন এটা কি হওয়ার ফলে, হ্যাঁ বলো। টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণে ওই অণুগুলোর যে ফ্রিকোয়েন্সি বাড়ে, এই কারণে কি স্যার তাদের ভেলোসিটি ইনক্রিজ হয়? মানে টেম্পারেচার বাড়লে তো স্যার তাদের কম্পনটা বেড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো কম্পনটা বলতেছি। বাড়লে স্যার তাদের ওইটাই তো বললাম যে এই যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এই ভিটা হচ্ছে হ্যাঁ। ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন। তো যখনই টেম্পারেচার বাড়বে এরা সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করবে হিট এনার্জি থেকে, হিট এনার্জি থেকে এনার্জি অ্যাবজর্ব করার ফলে এদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাই বেড়ে যাবে, মানে ভিটা বেড়ে যাবে। ভিটা বেড়ে গেলে এদের কাইনেটিক এনার্জিটাও বেড়ে গেল, ঠিক আছে? এই কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন আর একটা ফ্রি ইলেকট্রনের সাথে র্যান্ডমলি কলিশন করে। মূলত ইলেকট্রিসিটি ফ্লো কখন হয়, এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি এই পাথ বরাবর যদি ফ্লো হয়ে সার্কিটটা যদি কমপ্লিট করে, তাহলেই তো ইলেকট্রিসিটি ফ্লো আমরা ওটাকে বলি। কিন্তু যখনই এদের মধ্যে কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়, তখন এখানে একটা ফ্রি ইলেকট্রন আছে মনে করো, এখানে একটা আছে, তখন এইটা এই বরাবর না দিয়ে দেখা যাচ্ছে র্যান্ডম এভাবে কলিশন করতে থাকে, ঠিক আছে? তো এরকম র্যান্ডম কলিশনের ফলে যেটা হয় যে এই ইলেকট্রিসিটি ফ্লো টেম্পারেচার রাইজ করার আগে যেভাবে ইলেকট্রনগুলো ইজিলি ফ্লো হতে পারতো, টেম্পারেচার রাইজ হওয়ার ফলে এদের কাইনেটিক এনার্জিটা বেড়ে যাওয়ার কারণে এদের র্যান্ডম ডিরেকশনে দেখা যাচ্ছে যে কলিশনটা করতে থাকে। তো এই র্যান্ডম ডিরেকশনে কলিশন করার ফলে এদের যে রেজাল্ট্যান্ট যে ইলেকট্রনের ফ্লো, রেজাল্ট্যান্ট একটা ডিরেকশনে ইলেকট্রনের ফ্লো যেটা, সেটা কমে যায়। এবং এই রেজাল্ট্যান্ট ফ্লোটা কমে যাওয়ার কারণেই আমরা এই যে অকারেন্সটা ঘটলো, এটাকে আমরা তখন বলতেছি যে যেহেতু এই রেজাল্ট্যান্ট ইলেকট্রন ফ্লোটা কমে যাচ্ছে, তো রেজাল্ট্যান্ট ইলেকট্রন ফ্লোটা কমে যাওয়া মানে কারেন্ট ফ্লোটা কমে যাওয়া, কারেন্ট ফ্লোটা কমে যাওয়া মানে এই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়া বা কন্ডাক্টিভিটি কমে যাওয়া, ঠিক আছে? এটা আসলে তোমাদের হয়তো এইভাবে একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা যদি একটু ড্র করে দেখানো যেত তাহলে ভালো হতো। আসলে এখানে ড্র করার ওইভাবে কোনো অপশন নাই, তাই আমি জাস্ট যতটুকু বললাম যে ঘটনা এরকমই ঘটে। মূলত যে হিট এনার্জিটা অ্যাবজর্ব করার কারণে এদের মুভমেন্টটা বেড়ে যায়, কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়, এবং কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে এরা খুব দ্রুত দেখা যাচ্ছে মুভ করতে শুরু করে। কিন্তু এইটা মুভমেন্টটা হচ্ছে কোন একটা পার্টিকুলার ডিরেকশনে না, এটা হচ্ছে র্যান্ডমলি। এবং যেহেতু প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনই এই এনার্জিটি অ্যাবজর্ব করে, সুতরাং একটা ফ্রি ইলেকট্রন আরেকটা ফ্রি ইলেকট্রনের সাথে এরকম র্যান্ডম কলিশনে ইনভলভ হয়ে যায়। এবং এই র্যান্ডম কলিশনে ইনভলভ হওয়ার ফলেই পরবর্তীতে দেখা যায় যে আগে যে নেট যে ইলেকট্রনের ফ্লোটা ছিল বা নেট যে কারেন্ট ফ্লোটা ছিল, সেই নেট কারেন্ট ফ্লো থেকে টেম্পারেচার বৃদ্ধির ফলে যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোটা কমে যাচ্ছে। এই কারেন্ট ফ্লো কমে যাওয়া মানেই হচ্ছে যে এই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে বা কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে। তো এইটা বোঝানোর জন্যই আমরা বলি যে কন্ডাক্টরের যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে পজিটিভ, আর সেমিকন্ডাক্টরের যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে নেগেটিভ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নেগেটিভ পজিটিভ বলতে কি বোঝানো হচ্ছে এবং এগুলোর ভেতরে আসলে কি ঘটে। তো যাই হোক, তো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সাপোজ আমরা ধরে নিলাম যে বিভিন্ন সিনথেসাইজ টেকনিক ইউজ করে আমরা পিওর সিলিকন যেটা, সেই পিওর সিলিকন আমরা সিনথেসাইজ করলাম, সংশ্লেষণ করলাম, ঠিক আছে? তো এই পিওর সিলিকনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের পিওর সিলিকনের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, যেখানে ভ্যালেন্স